আহমেদ রোহান, লিখছি যশোর থেকে। আমি বর্তমানে অনার্স 2য় বর্ষে অধ্যয়নরত আছি। আমার বাসা অনেক দূরে হওয়াতে স্টোরি সরাসরি স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব হচ্ছে না, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে লিসেনারদের পড়ে শোনাবেন। আজ আমি আপনাদের মাঝে একটি অতি বাস্তব এবং লোমহর্ষক ঘটনা শেয়ার করব। ঘটনাটি ঘটে ভারতের মুম্বাই প্রদেশের কোনো একটি জায়গায়। ঘটনাটি আমি কালেক্ট করেছি আমারই নিজ এলাকার এক ভদ্রলোক। তার কাছ থেকে তিনি আমাকে যেভাবে শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি। কিছু স্থানের নাম সঙ্গত কারণে গোপন রাখা হবে এবং তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সো লিসেনার্স, আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তার আগে বলে নেই, লেখায় অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিগত কিছুদিন আগে ভারতের মুম্বাই শহরের কোনো একটি জায়গায় জুলেখা নামক একটি যুবতী গলায় ফাঁস নিয়ে খুব বাজেভাবে আত্মহত্যা করে। আত্মহত্যা করার কারণ হলো জুলেখা তার স্বামী ফয়েজের সাথে সেই দিন সকালে কোনো একটি বিষয় নিয়ে ভীষণ পরিমাণে ঝগড়া করে। কথা কাটাকাটির একটি পর্যায়ে তার স্বামী ফয়েজ বাসা থেকে বের হয়ে যায় যাতে ঝগড়া থেমে যায়, কিন্তু কে জানতো সে চলে যাওয়ার পর এমন একটি অঘটন ঘটবে। জুলেখা ছিল ভীষণ রাগী প্রকৃতির। তার স্বামী বাইরে চলে যাওয়ার পর সন্ধ্যা নাগাদ বাসার কোনো একটি গাছের উঁচু একটি ডালে জুলেখা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তার স্বামী ফয়েজ আনুমানিক রাত 8টার দিকে বাসায় ফিরে আসে। মনে করে এতক্ষণে হয়তো তার স্ত্রীর রাগ কিছুটা কমেছে, কিন্তু সে বাসার ভেতরে ঢোকা মাত্রই কেন জানি তার সারা শরীরে এক অলৌকিক ভার অনুভব করে। মনে হচ্ছে যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারিদিকে কেমন একটা শুনশান নীরবতা, গুমট ভাব। বাসায় কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই। বাসাটা যেন পুরোই খাঁ খাঁ করছে। বাসার ভেতরে থাকা গাছটির ওপর 3-4টা কাক কা কা করে চলেছে। ফয়েজ বলল, জুলেখা, জুলেখা, আই জুলেখা। কিন্তু কোনো সারা শব্দ নেই। সে দৌড়ে ঘরের ভেতরে যায়। দরজাটা আগে থেকেই খোলা ছিল। ভেতরে গিয়ে সুইচ অন করে। এ কি, ঘর পুরোই ফাঁকা। এবার তার বুকের ভেতর ধড়ফড়ানি শুরু হয়ে যায়। সে উঠোনে থাকা সেই গাছটির নিচে এসে দাঁড়ায় এবং এদিক সেদিক জুলেখাকে খুঁজতে থাকে। এবার সে লক্ষ্য করে ওপর থেকে তার ঘাড়ের ওপর গরম কিছু তরল পদার্থ পড়ছে। ফয়েজ ঘাড়ে হাত দিয়ে হাত সামনে এনে চমকে যায়। এ কি, রক্ত! সে তার মাথাটা উঁচু করে ওপরে তাকাতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে ওঠে। সে দেখতে পায় তার স্ত্রী জুলেখা গলায় ফাঁস দিয়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দুলছে। তার জিহ্বা অনেকটা বেরিয়ে এসেছে। তার চোখ দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে এবং বড় বড় করে সে তাকিয়ে আছে যেন এই বুঝি চোখগুলো বেরিয়ে আসবে। সেই সাথে প্লাস্টিকের শক্ত দড়ির চাপে জুলেখার গলা ছিঁড়ে তা থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। এ যেন তার স্ত্রী নয়, বরং একটি স্বয়ং পিশাচিনী। তখন ফয়েজ বাইরে দৌড়িয়ে তার অতি পরিচিত কিছু মানুষদের ডাক দিয়ে নিয়ে আসে বাসায়। অল্প সংখ্যক লোক ডেকে আনার মূল কারণ হলো আসলে ফয়েজ এবং জুলেখা দুজনেই বাংলাদেশি। কিছু বছর আগে জীবিকা নির্বাহ করার জন্য ভারতের মুম্বাই শহরে তাদের আসল পরিচয় ও ধর্ম লুকিয়ে বিভিন্ন কাজকর্ম করত, আর তাদের গোটা পরিবার থাকে বাংলাদেশে। যাই হোক, কিছু সাহসী যুবক গাছটি থেকে জুলেখার মৃতদেহটি অনেক কষ্টে নিচে নামায়। তখন ফয়েজ সাথে সাথে বাংলাদেশে খবর পাঠায় এবং তাদের মেয়ের এই অবস্থার কথা জানলে পরিবারের সবাই শোকে ফেটে পড়ে এবং পরামর্শ দেয় যে যে কোনো মূল্যেই হোক তাদের মেয়ের লাশ দেশে আনতে হবে। এটা কিন্তু সহজ ব্যাপার না, কারণ তারা ভারত সরকারের নিয়ম ভঙ্গ করে ভারতে এতদিন অবস্থান করছিল। এবার ফয়েজ লোক ঠিক করতে থাকে তার স্ত্রীর লাশটাকে যেভাবেই হোক গোপনে দেশে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু এই লাশ গোপনে কেউ নিতে রাজি হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সে কিছু লোককে পায়। তারা অনেক মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজি হয়।
সংখ্যায় তারা চারজনই ছিল সুঠাম দেহের এবং অনেক সাহসী। তাদের চারজনের নাম হাশেম, কালিদাস, মফিজ ও বাবু। তারা চারজন সাথে ফয়েজ, মোট 5 জন মিলে এই লাশটিকে নিয়ে আসবে বাংলাদেশে। তাদের ভেতর সর্দারের দায়িত্ব পালন করবে কালিদাস নামক একজন ব্যক্তি। তারা যেহেতু লুকিয়ে আসবে, সেহেতু তাদের যাওয়ার শর্টকাট পথ নির্বাচিত হলো। মুম্বাই শহর থেকে কয়েক কিলোমিটার দূরে গাড়িতে করে গিয়ে তারা থামবে। তারপর একটি বড় জঙ্গল সামনে পড়বে এবং সেই জঙ্গলটি দীর্ঘ সময় অতিক্রম করতে হবে কোনো যানবাহন ছাড়াই। জঙ্গলটি খুবই ভয়ঙ্কর। লোকমুখে এই জঙ্গলকে নিয়ে অনেক ভয়ঙ্কর ঘটনা প্রচলিত আছে। রাতে কেন, দিনের বেলাতেও সেখানে কোনো মানুষ যাতায়াত করে না। যাই হোক, জঙ্গল শেষ করে একটা লং রুট তাদের যানবাহনে পাড়ি দিতে হবে। তারপরের চিন্তা ভাবনা পরে, কিন্তু মূল বিষয় হলো এই জঙ্গলটা পাড়ি দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর এবং কঠিন ব্যাপার। এবার তারা অনেক কষ্টে গোপনে একটি কফিন জোগাড় করে এবং তারই ভেতর সেই জুলেখার বিভৎস লাশটিকে রেখে দেয়। ততক্ষণে লাশটার অবস্থা আরও বিকৃত হয়ে গিয়েছে। তারা লাশটার কফিনের ভেতর রেখে কফিনের মুখটি পেরেক দিয়ে আটকে দেয়। লাশটি নিয়ে অনেক দূর পথ পাড়ি দিতে হবে। সব প্রস্তুতি শেষ করে লাশটি নিয়ে রওনা দিতে রাত 10টার মতো বেজে যায়। তারা লাশটি নেয়ার জন্য একটি অতি পরিচিত ছোট পিকআপ জোগাড় করে ফেলে। যেহেতু ছোট পিকআপ গাড়ি, সেহেতু গাড়ির ভেতর ড্রাইভারের পাশে একজন বসবে যে পথ দেখিয়ে নিয়ে যাবে, আর বাকি 4 জন গাড়ির পেছনে, অর্থাৎ গাড়ির ডালার ভেতরে বসবে। মাঝখানে রাখা হবে কফিনটিকে। কফিনটা শক্ত কাগজ দিয়ে ঢেকে রাখা হয় যাতে করে কেউ বুঝতে না পারে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে তারা সমস্ত পুলিশি ঝামেলা এড়িয়ে তাদের লাশ নিয়ে যাত্রা শুরু করে। কিছু সময় লাশটা নিয়ে যাওয়ায় খুব বেশি সমস্যা হয়নি, কিন্তু একটি বিষয় তারা 5 জনই খেয়াল করে যে কফিনটা কিছু সময় পর নড়ে নড়ে উঠছে। মনে হচ্ছে যেন ভেতরে কোনো বড় ধরনের পাখি আটকে গেছে। পাখিটি মাঝে মাঝেই ডানা ঝাপটাচ্ছে, কিন্তু তারা মনের ভুল ভেবে সেদিকে পাত্তা না দিয়ে চলতে শুরু করে। একটু পর তারা আরও খেয়াল করে তাদের গাড়ির পাশ দিয়ে মনে হচ্ছে যেন হাজার হাজার বাঁদরের দল একসাথে উড়ে উড়ে চলে যাচ্ছে, আবার ফিরে আসছে। আবার এদিকে গাড়ির উপরে খাঁ খাঁ করে ডাকছে কিছু সংখ্যক কাকের দল, যা শুনলে বুকের ভেতর এক অজানা ভয় এসে দানা বাঁধে। এই সব কিছু যেন এক অশরীরীকে আমন্ত্রণ জানাচ্ছে। এদিকে ফয়েজ এতদিন যাবৎ জুলেখার জীবন সঙ্গী হিসেবে ছিল, সেই আজ জুলেখার মৃত কফিনটার দিকে তাকাতেই ভয় পাচ্ছে। ওদের 4 জন সদস্যের ভেতর থেকে একজন প্রচণ্ড ভয়ে বলে ওঠে, ওস্তাদ, এ লাশের সমস্যা আছে, আমি যাব না আমি। ওদের ভেতরে যে সর্দার, সে গাড়ির সামনে থেকে বলে, আরে ওসব কিছু না, আমি তো আছি, কোনো ভয় নেই। এই বলে সবাইকে আস্থা দেয়। এবার সবাইকে অবাক করে দিয়ে গাড়ির পেছনে থাকা কফিনটা বেশ জোরে জোরেই নড়তে থাকে, আর ভেতর থেকে ডানা ঝাপটানোর আওয়াজ সবাইকে আঁতকে দেয়। গাড়ির সামনে থেকে সর্দার পরিস্থিতি বুঝতে পেরে বলে, যে যা পারো সূরা মন্ত্র পড়তে থাকো। এইদিকে ড্রাইভার কাঁপা কাঁপা শরীরে দ্রুত গাড়ি চালাতে থাকে। এভাবে চলতে চলতেই এক সময় তারা গন্তব্যে পৌঁছায়। এবার তাদের কফিনটি কাঁধে নিয়ে পাড়ি দিতে হবে এই ভয়ঙ্কর জঙ্গল। যথারীতি ড্রাইভার দ্রুত লাশটি পিকআপ থেকে নামিয়ে তার ভাড়া বুঝে নিয়ে সেই স্থান ত্যাগ করে। তখন মৌসুমটা ছিল বর্ষাকাল। সেদিন আকাশে প্রচুর ঘন কালো মেঘ, হালকা হালকা ঠান্ডা বাতাস, সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, আর সেই সাথে আকাশের বুক চিরে মাঝে মাঝে হালকা বিদ্যুতের ঝলকানি, সাথে চারিদিকে বিদঘুটে অন্ধকার। সামনে এক হাতে দূরেও কোনো কিছু দেখা যায় না। এবার তারা 5 জন কফিনটা কাঁধে নিয়ে পাড়ি দেবে এই ভয়ঙ্কর জঙ্গল। কফিনটার সামনে ধরে মফিজ আর বাবু, পেছনে ধরে ফয়েজ ও হাশেম, আর কালিদাস সামনে থাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। এভাবেই তারা 5 জন কফিনটা কাঁধে তুলে নিয়ে অন্ধকার ফুঁড়ে সামনে চলতে থাকে, অনুসরণ করে কালিদাসকে। এভাবেই তারা পাড়ি দেয় এক বৈশাচিক রাত। কর্দমক্ত এই জঙ্গলের ভেতর দিয়ে কালিদাস এক হাতে একটা মশাল ধরিয়ে নেয়,
আর অন্য হাতে একটা 3 ব্যাটারির টর্চ। চলতে থাকে সামনের দিকে। একটু পর কফিন কাঁধে 4 জন অনুভব করে তাদের কফিনটা প্রচুর পরিমাণ গরম হয়ে গিয়েছে। মনে হচ্ছে যেন ভেতরে আগুন জ্বলছে। তারা আর সইতে পারছে না। তারা 4 জনই কফিনটি নিচে নামিয়ে রাখে। এবার সামনে থাকা কালিদাস ঘটনা শুনে কফিনে হাত দিয়ে দেখে স্বাভাবিক, কোনো গরমের চিহ্ন নেই। এবার কালিদাস সবাইকে আস্থা দিয়ে বলে, রাতের বেলা লাশ নিয়ে গেলে এরকম একটু প্রবলেম হয়, এটা স্বাভাবিক বিষয়, চিন্তার কোনো কারণ নেই। এই বলে তারা 4 জনই আবার কফিনটা কাঁধে তুলে নেয়, আবার সামনের দিকে চলতে শুরু করে। 2 থেকে 3 মিনিট পরেই তারা খেয়াল করে তাদের পাশ দিয়ে দ্রুত গতিতে এপাশে এবং ওপাশে বড় ধরনের কিছু একটা চলে গেল। সবাই আঁতকে ওঠে। একটু পর তারা খেয়াল করে তাদের থেকে একটু দূরে অন্ধকারের ভেতর থেকে হিংস্র কিছু একটা গড়গড় শব্দ করছে। 5 জনই ভীষণ পরিমাণ ভয় পেয়ে যায়। তখনও আন্দাজ করতে পারেনি তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। তারা দেখতে পায় অন্ধকারের ভেতর দিয়ে 2টি লাল চোখ জ্বলজ্বল করছে এবং তাদের দিকে যেন তাকিয়ে আছে। এ যেন মনে হচ্ছে সেই পিশাচরূপী জন্তুটা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, ছিন্ন ভিন্ন করে ফেলবে সবাইকে। তারা 5 জনই থেমে যায়। তখন তারা আরও একটি বিষয় খেয়াল করে, অলৌকিকভাবে তাদের লাইটের আলোটাও অনেকটা কমে এসেছে। কিন্তু চার্জ তো ছিল, ব্যাটারিও ঠিক আছে। তাদের আর বুঝতে বাকি রইল না যে তাদের সাথে কি হতে চলেছে। ভয়ে তাদের কাঁপুনি উঠে যায়। তারা যেন নড়তে পারছে না, পাগুলো যেন কিসের সাথে আটকে গেছে। এবার কালিদাস সাহস করে জোরে জোরে তাদের ধর্মের কিছু মন্ত্র পাঠ করে সাথে থাকা দেয়াশলাই কাঠি বের করে আগুন জ্বালিয়ে সেদিকে ছুঁড়ে মারে এবং চোখ 2টা যেন মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। সবকিছু আবার স্বাভাবিক। তারা আবার সাহস নিয়ে চলতে শুরু করে। তাদের ভয়ে এমন একটা অবস্থা হয়, না পারছে পেছনে ফিরে যেতে, না পারছে সামনে এগিয়ে যেতে। এভাবেই চলতে চলতে তারা ঠাহর করতে পারে তারা জঙ্গলের প্রায় মাঝামাঝি চলে এসেছে। তখন গভীর রাত, চারপাশ শুনশান নীরবতা। নিজেদের নিঃশ্বাস পর্যন্ত তারা শুনতে পাচ্ছে। তারা হঠাৎ খেয়াল করে পাশের বড় বড় গাছের ডালগুলো খুব জোরে জোরে নড়ছে। মনে হচ্ছে যেন এক গাছ থেকে আরেক গাছে কিছু একটা লাফিয়ে লাফিয়ে চলছে। তারা দাঁড়িয়ে একটু খেয়াল করে দেখে তাদের থেকে সামনে একটা বড় গাছের নিচে বিশাল এক লোমশ অবয়ব, সারা শরীরে বড় বড় কালো লোম, যে কিনা দেখতে অনেকটা বাঁদুরের মতো বিশাল দেহের, আর মুখটা নেকড়ের মতো। তারা খেয়াল করে অবয়বটির গাল থেকে টাটকা লাল রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। ভয় তাদের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যায়। অবয়বটির দিকে কালিদাস লাইট মারতেই সেটি তাদের মাথার উপর দিয়ে উড়ে ভয়ঙ্কর আওয়াজ করে অন্ধকারে মিলিয়ে যায়। এবার তারা কফিন নিয়ে আর সামনের দিকে যেতে সাহস পায় না। তারা এবার তাদের পাশ থেকে একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পায় এবং এত ভয়ঙ্কর সেই কান্নার আওয়াজ যা শুনে তাদের বুক কেঁপে ওঠে। এদিকে তারা খেয়াল করে তাদের সারা শরীর লাল রক্তের মতো কিছুতে ভরে গেছে। একটু ভালো করে খেয়াল করে তারা দেখে তাদের কফিন থেকে টাটকা লাল রক্ত গড়িয়ে গড়িয়ে তাদের কাঁধে এসে পড়ছে এবং এটা দেখে তারা প্রচুর ভয় পেয়ে যায় এবং কালিদাস বলে, তোমরা কোনো দিকে পাত্তা না দিয়ে দ্রুত চলতে থাকো। কিন্তু ভয়ে কেউ চলতে পারছে না সামনের দিকে। এবার তারা চলতে চলতে পেছন থেকে শুনতে পায় এক পৈশাচিক হাসি যা পুরো জঙ্গলটাকে কাঁপিয়ে তুলছে। তারা আর সহ্য করতে পারছে না। পেছন থেকে হাসিম বলে, আমি এসব আর নিতে পারছি না, সবাই চলো পালাই। কালিদাস বলে, চুপ, সবাই চুপ থাকো, সূরা মন্ত্র যে যা পারো পড়ো। তারা এবার কিছুটা আন্দাজ করে। তারা আস্তে আস্তে তাদের নির্দেশনা অনুযায়ী পথে না গিয়ে জঙ্গলের আরো গভীরে অর্থাৎ ভুল পথে ঢুকে পড়েছে। তারা দেখে তাদের সামনে একটি বড় খালের মতো জায়গা। এটি ম্যাপে ছিলই না, যার কারণে তারা ঠাহর করতে পারেনি তারা আসলে কোন পথে যাচ্ছে। খালের পাশ থেকে হাজারো শেয়ালের ডাক। ভাবুন তো, এরকম একটা ভয়ঙ্কর জঙ্গলের ভেতর দিয়ে কফিন কাঁধে 5টা প্রাণী চলছে, কেমন লাগবে তখন? এবার তারা খালের পাশ কাটিয়ে যাওয়ার সময় অনুভব করে তাদের কফিন ভেতরে নড়ছে। এবার তারা ভীষণ ভয় পায় এবং সেই সাথে কেউ কোনো কিছু চিবিয়ে খেলে যেমন কর্মর একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ শুনতে পায়।
এবার মনে হচ্ছে যেন ভেতর থেকে লাশটি বেরিয়ে আসতে চাচ্ছে। প্রচণ্ড ধস্তাধস্তি। তারা চিৎকার দিয়ে কফিনটি কাঁধ থেকে একটু দূরে সামনের দিকে ছুঁড়ে ফেলে দেয় এবং বেশ খানিকটা দূরে পিছিয়ে আসে। এবার তারা খেয়াল করে কফিনের ভেতর থেকে একটা গোঙানির আওয়াজ। আবার সেটা থেমে গিয়ে চাপা কান্নার শব্দ। কফিনের সামনে তাকিয়ে তারা যা দেখতে পায় তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। বিশাল একটা লোমশ প্রাণী, যার মাথা নেই, হাতের ইশারায় সে ওদের ডাকছে। এদিকে কফিনটি যেন ভেঙে চলে যাচ্ছে। কফিনের মুখটি ভেঙে চুরে খুলে যাচ্ছে, পেরেকগুলো সরে যাচ্ছে। পাঁচজনই দেখতে পায় কোথা থেকে বিশাল দুইটি লোমশ প্রাণী, মুখটা অনেকটা মানুষের মতো, তারা কফিনের ভেতরে মুখ ঢুকিয়ে লাশটি খাচ্ছে। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে স্পষ্ট তারা এই দৃশ্য দেখে। পিশাচরূপী প্রাণী দুইটি তাদের দিকে হিংস্র দৃষ্টি নিয়ে তাকায় এবং গড় গড় শব্দ করতে থাকে। এবার কালিদাস বলে, প্রাণ বাঁচাতে চাইলে সবাই পালাও। এই বলে তারা চিৎকার করতে করতে যে যেদিকে পারে ছুটতে থাকে। তারা খেয়াল করে তাদের পেছন পেছন সেই অবয়বরূপী প্রাণীগুলো দৌড়াচ্ছে আর গড়গড় করছে। সে সাথে শুনতে পাচ্ছে সেই পৈশাচিক হাসি। এরই মধ্যে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, জোরে জোরে বাতাস বইছে। তারা প্রাণ বাঁচানোর শেষ আশা নিয়ে অন্ধকারের ভেতর দিয়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। পথ যেন আর শেষ হয় না। কালিদাস আর ফয়েজ একসাথে দৌড়াচ্ছে। মুহূর্তেই পেছন থেকে তাদেরই একজন সঙ্গীর করুণ এবং ভয়ানক আর্তনাদ ভেসে আসে। মনে হচ্ছে যেন কেউ তাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলেছে। তারা আরো ভয় পেয়ে যায়। ভাবতে থাকে আজই হয়তো শেষ দিন। তারা হয়তো ভয়ঙ্কর কোনো পিশাচের শিকার হতে যাচ্ছে। ছুটছে তো ছুটছেই। এদিকে কালিদাস অনুভব করে তার পাটা কেউ যেন বড় বড় নখ দিয়ে খামচে ধরেছে। তাও সে জীবনের শেষ আশা নিয়ে নিজের শরীরের সব শক্তি দিয়ে দৌড়ের গতি আরো বাড়িয়ে দেয়। মনে হচ্ছে তার পা থেকে একগুচ্ছ মাংস উঠে গেল। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এদিকে ফয়েজ দূর থেকে একটা আলোর আভাস দেখে এবং বলতে থাকে, দয়া করে আমাকে কেউ বাঁচান, দয়া করে আমাকে কেউ বাঁচান। বলতে বলতে সে আলোর মধ্যে গিয়ে অজ্ঞান হয়ে যায়। সকালে যখন ফয়েজের জ্ঞান ফেরে তখন সে নিজেকে আবিষ্কার করে মুম্বাই শহরের একটা হাজতে। তখন সে একজন পুলিশের কাছে জানতে চায় তার বাকি চারজন সঙ্গীর কথা। পুলিশ জানায় কাল গভীর রাতে যখন জঙ্গলের রোড দিয়ে তারা আসছিল তখন চিৎকার শুনতে পেয়ে গাড়ি থামায়। ফয়েজ গাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে যায়। এবার তারা একটু দূরে তাদের মধ্যে একজনকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং আরও খেয়াল করে তাদের পেছন থেকে কি যেন একটা লাফিয়ে লাফিয়ে আসছে। আর অতিরিক্ত বৃষ্টির কারণে তারা ভেতরে যেতে পারেনি। তারা বলে, তোমাদের সেই আহত ব্যক্তি মুম্বাইয়ের একটা হসপিটালে ভর্তি আছে এবং তার একটা পা খুবই ক্ষতবিক্ষত। মনে হচ্ছে কেউ সেখান থেকে মাংস তুলে নিয়েছে। এবার মুম্বাই পুলিশ তার কাছে সেখানে যাওয়ার কারণ জানতে চাইলে সে উপায় না পেয়ে সব সত্যি কথা তাদের জানিয়ে দেয়। পুলিশ ফয়েজকে গ্রেফতার করে এবং তাকে সাথে করে নিয়ে যায় বাকি তিনজন সহ সেই কফিনটিকে উদ্ধার করতে। পুলিশ ফোর্স যখন জঙ্গলে পৌঁছায় তখন তারা দেখতে পায় কফিনটির মুখ ভেঙে চুরে পড়ে আছে এবং ভেতরে একটা মেয়ের মাথাবিহীন আধ খাওয়া ক্ষতবিক্ষত লাশ। শরীরের 3 ভাগের 2 ভাগ মনে হয় চলে গেছে কোনো জানোয়ারের পেটে, আর তা থেকে একটা পচা দুর্গন্ধ বের হচ্ছে। তার থেকে একটু পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও একটি মৃতদেহ। দেখে অনুমান করা যায় এটি হাশেমের দেহ। তারই কিছু সামনে এগোতেই দেখা মেলে আরও একটি মৃতদেহ, যে লাশটি শনাক্ত করা যায় মফিজের, কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সবকিছু দেখে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, হতে পারে কোনো জন্তুর বা অলৌকিক কিছুর। অন্যদিকে হাজার চেষ্টা করেও বাবুর কোনো সন্ধান মেলে না। পুলিশ সেই ডেড বডিগুলো একত্রে করে সেখানকার একটি শ্মশানে তাদেরকে জ্বালিয়ে দেয় এবং ফয়েজ ও কালিদাসকে কারাবন্দি করে এবং চড়া শাস্তির ব্যবস্থা করা হয়। অন্যদিকে পুলিশ তাদের ইনভেস্টিগেশন চালিয়ে যায়। বাবুর কোনো খোঁজ এই পর্যন্ত পাওয়া যায়নি।
তো এই ছিল ঘটনা। এটা 100% সত্যি একটি ঘটনা। আপনি চাইলে আমি আপনাকে ঘটনার প্রমাণ হিসেবে কালিদাসের পায়ের ক্ষতবিক্ষত ছবিও শেয়ার করতে পারি। আর ঘটনাটি আমাকে শেয়ার করেছে বাংলাদেশ থেকে স্বয়ং ঘটনার ভুক্তভোগী জুলেখার বাবা। তারপরেও বরাবরের মতো রাসেল ভাই যেটা বলেন আমি সেটাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আর একটা ছোট রিকোয়েস্ট, আমার প্রিয় মানুষটি ভূত.com শুনতে খুবই পছন্দ করে এবং সেই আমাকে স্টোরি পাঠানোর জন্য অনেক উৎসাহ দিয়ে থাকে। সে হয়তো এই মুহূর্তে স্টোরিটা শুনছে। প্লিজ আপনার তরফ থেকে তাকে একটা ধন্যবাদ জানিয়ে দেবেন। ধন্যবাদ জানিয়ে দিলাম। এবং তারপর তিনি লিখছেন, ঘটনাটি যদি সিলেক্টেড হয় অবশ্যই জানানোর অনুরোধ রইল। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি অন্যরকম এবং তিনি কিন্তু শেষে বলেছেন যে ঘটনাটি 100% সত্য এবং জুলেখার বাবা, যিনি নিজেও একজন ভুক্তভোগী, তার কাছ থেকেই ঘটনাটি শোনা। আমি সেই কারণে অনেক চিন্তা ভাবনা করে ঘটনাটি পড়লাম। তবে বিশ্বাস করা বা না করার ভার আপনাদের ওপরেই ছাড়লাম। আমি কোনো মন্তব্য করতে চাই না এই স্টোরিটি নিয়ে। তবে একটা জিনিস মনে রাখবেন, ঘটনার শুরুতেই কিন্তু তিনি বলেছেন যে স্থান, কাল, পাত্র বা চরিত্রের নাম এগুলো কাল্পনিক, অর্থাৎ সঠিক জায়গার নাম আমরা জানতে পারছি কিনা সেই বিষয়ে ভেবে দেখতে হবে। তবে ঘটনা যেটা ঘটেছে, যদি এটা ঘটে তাহলে নিঃসন্দেহে এটা ভীষণ 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 ভয়ঙ্কর। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Vote.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এখন যে ঘটনাগুলো শোনাবো সেই ঘটনাগুলো একটু অন্যরকম, কারণ আপনারা সবাই জানেন যে আমরা বেশ কিছুদিন ধরে ফেসবুকে বলছিলাম যে কারা আমাদের সাথে ঘটনা পড়তে আগ্রহী, অর্থাৎ আমি যেমন ঘটনা পড়ি সেরকম ঘটনা পড়তে আগ্রহী। কারণ আমাদের কাছে অসংখ্য ঘটনা আসে, অনেক ঘটনা প্রচার করতে অনেক সময় লেগে যায়। সেই কারণেই আমরা চাচ্ছিলাম নতুন কিছু কণ্ঠস্বর। আমরা পেয়েও গেছি। তাদের মধ্যে একজন জুবায়ের, এবং জুবায়ের আজকে আমাদের বেশ কিছু ঘটনা পড়ে শোনাবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আগে ভূত এফএম শুনতাম, কিন্তু তা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় কষ্ট পেয়েছিলাম। কিন্তু এখন vote.com আসার পর অনেক বেশি খুশি হয়েছি। বলে রাখা ভালো ভাই, এটাই আমার পাঠানোর প্রথম ঘটনা। লেখার অভ্যাস নেই, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটির সময় 2011 সাল। সে সময় আমি কওমি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়তাম। দিনকাল ভালোই যাচ্ছিল খেলাধুলার মধ্য দিয়ে, কিন্তু হঠাৎ এক রাত আমাদের সব আনন্দ ছিনিয়ে নিল। আমরা বললাম এই জন্য যে আমার সাথে আমার বন্ধু শাহজাহানও ছিল। ঘটনার রাত। বলে রাখা ভালো, আমাদের হুজুর একজন কবিরাজ ছিল আর তার সাথে আমি সবসময় থাকতাম। কিন্তু ওই দিন একটা কাজের জন্য শাহজাহানকে সাথে নিয়েছিলাম। কাজটা হলো হুজুরের একটা তদবিরের জন্য স্রোতের নদীর পানি লাগবে। তাই আমরা দুজন যাচ্ছি নদীর দিকে। রাত তখন আনুমানিক 2টা থেকে 3টা। আমাদের কাছে একটা টর্চ লাইট ছিল। নদীর দিকে যেতে হলে পথের মধ্যে একটা প্রাচীন কবরস্থান, একটা বায়ুসার, একটা বিশাল ঘন বাগান পড়ে। আমরা গল্প করছি আর পথ চলছি। আর শাহজাহান ছিল একটু ভীতু টাইপের। আমরা যেই পথ দিয়ে হাঁটছি তা দিয়ে পাশাপাশি দুজন হাঁটা যাচ্ছিল না। তাই শাহজাহান বলল, তুই আগে হাঁট, আমি তোর পিছু পিছু হাঁটছি। এভাবে মিনিট 10 হাঁটার পর যখন আমরা কবরস্থানের কাছে এলাম, তখন শাহজাহান চিৎকার করে আমাকে জড়িয়ে ধরল। আমিও ভয় পেয়ে গেলাম। আমি ওকে বসতে না দিয়ে বললাম, রে কি হয়েছে তোর?
ও আমাকে দূরের একটা তাল গাছ দেখালো, যেখানে একটা লাল শাড়ি পরা কেউ ঝুলে আছে। আমি ওকে অভয় দিয়ে বললাম, আরে ও কিছু না, ওটা তাল গাছে শুকনো পাতা, চল নদীর দিকে চল। এরপর আবার পথ চলা শুরু করি। যখন বাঁশঝাড়ের কাছাকাছি আসি তখন আমরা পাশাপাশি হাঁটছি। এবার আমি দেখছি বেশ খানিকটা দূরে বাঁশঝাড়ের মাঝখানে কারা যেন বসে কি সব বলাবলি করছে, কিন্তু কি বলছে বুঝতে পারছি না। আমি ভাবলাম চোর ডাকাত হবে, যেহেতু নদীর ওই পারে ইন্ডিয়ার বর্ডার। আমি শাহজাহানকে দেখালাম, বিষয়টা ভয় পেয়ে গেল আর আমাকে বলল, চল ভাই ফিরে যাই। একটু পর ওইদিকে লক্ষ্য করে দেখি কেউ নেই, ভাবলাম চলে গেছে। এভাবে বাগান পেরিয়ে নদীর তীরে আসলাম আর আমি পানি নিতে নামলাম। আর তখন দেখি হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে, গাছগাছালির ডালপালা ভেঙে ভেঙে পড়ছে। যেহেতু হুজুর আমাকে বলছিল এসব হতে পারে, তুই কোনো খেয়াল করবি না, আমি কোনো দিকে ভ্রুক্ষেপ না করে কলসি যেই নদীতে ডুবিয়েছি ঠিক তখনই শাহজাহানের চিৎকার। আমার ওর কথা মনেই ছিল না। ও বলছে, ভাই আমাকে ধরো ভাই, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। আমি কলসি ফেলে রেখেই ওকে ধরতে গেলাম, কিন্তু ওরা কারা যেন খুব জোরে টেনে নিয়ে একটা গাছের গোড়ায় ফেলে দিল। আমি ওর কাছে গিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করি, কিন্তু হঠাৎ করেই ও আমার গলা টিপে ধরে আর আমার দিকে তাকিয়ে আমাকে একটা বিশ্রী হাসি দিয়ে বলল, কিরে পানি নিবি, আমাকে মারবি, এত সহজ? এবার তোকে কে বাঁচায় আমি দেখছি। কি ভাবছেন ঘটনা শেষ? না, বরং এখান থেকেই ঘটনা শুরু। এবার ও আমাকে খুব জোরে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দেয়। আমি অনেক চিৎকার করার চেষ্টা করেও পারছি না, গলা থেকে যেন কোনো আওয়াজ বের হচ্ছে না। এবার আমি মাটি থেকে উঠে অন্ধকারের কোনো একদিকে দৌড় দিলাম। আমার তো দোয়া দৌড় মুখস্থ, কিন্তু আমি পড়তে পারছি না। এভাবে দৌড়াচ্ছি আর পেছন থেকে সেই পৈশাসিক হাসি আর বিভৎস গলায় আমাকে বলছে, পালাবি কোথায়, আজকে তো শেষ দিন। এই বলেও আমার সামনে চলে আসলো আর আবার আমার গলা টিপে ধরলো আর বলতে লাগলো, তাজা রক্ত কতদিন খাই না, আজ খাবো। এই কথা বলে সে আমার গলা ছেড়ে দিয়ে দুই পা ধরে কয়েকবার ঘোরালো আর দূরে ফেলে দিল। আমি ভাবছি আমি কেন অজ্ঞান হচ্ছি না। এবার আর আমার নড়াচড়া করার শক্তি নেই, চুপচাপ শুয়ে আছি আর মনে মনে ভাবছি আজই আমার শেষ দিন। ঠিক তখনই দূরে কোনো এক মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসলো আর ওই পিচাসটা বলল, আজ বেঁচে গেলি, কিন্তু বেশি দিন নেই তোর হাতে, আমি আবার আসবো। আমি ফেল ফেল করে তাকিয়ে রইলাম আর মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। এত কিছু হওয়ার পরেও আমি জ্ঞান হারাইনি। আমি চোখের সামনে সূর্য উঠতে দেখলাম আর খানিক বাদে কয়েকজন লোককে দেখলাম, তারা আমার কাছে এলো, এসে আমাকে বলল, তুমি এখানে এই অবস্থায়, তোমাকে ডাকাত বা সন্ত্রাসরা কি ফেলে রেখে দিয়েছে? আমি কিছু বলতে পারলাম না। তারা আমাকে ধরাধরি করে একটা বাড়িতে নিয়ে গেল, ডাক্তার ডেকে আনলো। ডাক্তার বলল আমার দুই পা ভেঙে গেছে। আমাকে কিছু ওষুধ আর একটা ইনজেকশন দিয়ে চলে গেল। খানিক বাদে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ভেতরে স্বপ্ন দেখলাম একটা অবয়ব, মুখটা কালো কাপড়ে ঢাকা। সে আমাকে বলছে, কিরে তোর বন্ধুকে বাঁচাবি না? আমরা রক্ত দিয়ে মামদ বানাবো। আর কি ভেবেছিস তুই বেঁচে গেলি? তোকে ইফরিত কখনোই ছাড়বে না। আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। উঠে দেখি, কি আমি কোথায়? কোথায় ঘর? এটা একটা বিশাল বন, চারদিকে বড় বড় গাছপালা আর তার মাঝে আমি। অন্ধকার নেমে আসছে, আমি দৌড়াদৌড়ি পড়তে থাকলাম। একটু পরে দেখি কয়েকজন লোক এদিক দিয়ে আসছে। আমার খুব ভয় করছে। আমি ভাবলাম কোনো জিন হয়তো। তারা তিনজন ছিল, তাদের একজন আমার কাছে আসলো, এসে বলল, তুমি কাজটা ঠিক করোনি, তুমি তাদের ঘর বন্ধ না করলেও পারতে। ঘর বন্ধ এবং কার ঘর আপনাদের জানতে ইচ্ছে করে নিশ্চয়ই। তাহলে চলুন আপনাদের আরো 8 মাস আগে নিয়ে যাই। আমি নিজের রুমে পড়ছিলাম, হঠাৎ হুজুর ডাক দিয়ে বলল, আবির চলো, একটা লোকের বাড়ি বন্ধ করতে হবে। সময়টা ছিল মাগরিবের পর ঈশার আগে। আমি হুজুরের সাথে যেতে লাগলাম। দুজনে হাঁটছি, গ্রামের মেঠো পথ পেরিয়ে ধান ক্ষেতের আইল ধরে অল্প করতে করতে পথ চলছি। ওই লোকটার বাড়ি ছিল মাঠের ধারে। তার বাড়ির আশেপাশে তেমন বাড়িঘর নেই বললেই চলে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে এশার ওয়াক্ত পার হয়ে গেছে। বাড়িওয়ালা লোকটি হুজুরকে বললেন, হুজুর কাজ শুরু করার আগে আমার মেয়েটাকে একটু দেখুন, আজ বিকাল থেকে অদ্ভুত আচরণ করছে। হুজুর গেলেন, আমি বাইরে চেয়ার পেতে বসে রইলাম। একটু পর আমাকে ডাকলেন। আমি গিয়ে দেখি মেয়েটা চোখ লাল করে বসে কেমন একটা গর্জন করছে।
হুজুর আমাকে বললেন সূরা জিন পড়তে। আমি পড়তে শুরু করলাম। এটা উঠে বসলো আর আমাদেরকে বলল, তোরা কিছুই করতে পারবি না, চলে যা। কেন এসেছিস আমাকে চিনিস? হুজুর মেয়েটার হাত ধরে বসালো এবং রুকাইয়া শুরু করলো। জিনটাকে চলে যেতে বলল সে। জিনটা বলল গেলে সে মেয়েটাকে নিয়েই যাবে। একসময় জিনটা যেতে রাজি হয়, কিন্তু একটা ছাগল দাবি করে। অতঃপর সে চলে যায়। হুজুর মেয়েটাকে একটা তাবিজ দেয়। তারপর বাড়ি বন্ধ করার সময় আমি চার কোনায় আজান দিলাম। হুজুর দোয়া লেখা বড় বড় পেরেক পুঁতে হাদিয়া নিয়ে চলে আসলেন। ফেরার পথে আমি লক্ষ্য করলাম ধান খেতের আইলে কেউ বসে আছে। আমি হুজুরকে দেখালাম। হুজুর দেখে দাঁড়িয়ে গেলেন আর দোয়া পড়তে লাগলেন। একটু পর আওয়াজ হলো, ওই মেয়েটাকে তুই বাঁচাতে পারবি না হুজুর, আর তোরাও আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি কে জানিস? আমি হলাম ইফরিত। হুজুরের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। এরপর আমরা সেই বাড়িতে আবার গেলাম। মেয়েটার বাবাকে হুজুর বললেন, কালকে আপনি একটা ছাগল, 5 কেজি মিষ্টি, একটা মোরগ নিয়ে আমার বাসায় আসবেন, আর বাকি যা লাগে আমি ব্যবস্থা করছি। যেহেতু কাজটা নিশিরাতে করতে হবে, তাই আমাকে পানি আনতে বলেন। যাই হোক, লোকটি আমাকে বললেন, চোখ বন্ধ করো আর মন দিয়ে শোনো, কখনো এই কাজ আর করবে না। তারপর আমি চোখ খুলে দেখি আমার পাশে আমার বাবা, মা ও পরিবারের সবাই। বাকি ঘটনা আমার দাদির কাছ থেকে শোনা। বলছেন, দাদি, আমি রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে দেখি উঠোনের মাঝে তুই পড়ে আছিস, আর আমি তোর দাদাকে বাবাকে ডেকে তোকে ঘরে নিয়ে গেলাম। তোর গায়ে অনেক জ্বর ছিল। ওই রাতে ডাক্তার ডেকে আনলাম। আজ 3 দিন পর তোর হুঁশ ফিরল। আমি বললাম, শাহজাহান কেমন আছে? ও কোথায়? দাদি শাহজাহানকে ডেকে আনলো। আমি ওকে দেখি অবাক হয়ে দেখি ওর কিছুই হয়নি। আমি বললাম, তুই বাড়ি ফিরলি কি করে? ও আমাকে অবাক করে দিয়ে বলল, ভাইয়া, আমার তোমার সাথে নদীতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ আব্বু বাইরের শহরে গিয়েছিল, তাই আম্মু আমাকে ওই দিন মাদ্রাসায় আসতে দেয়নি। এই কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। তাহলে আমার সাথে কে ছিল? ইফরিত? হ্যাঁ, আসলে রাসেল ভাই, প্রথম লিখলাম, জানি ভালো করে লিখতে পারিনি। আমার কাছে আরো ঘটনা আছে, আপনি বললে লিখে পাঠাবো। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি কামরুল হুদা সুমন, গাইবান্ধা জেলা থেকে লিখছি। সম্পূর্ণ নিজের সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা জানাবো আপনাদের। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে এমন কিছু ঘটনা আছে যা আমি পাঠাতে চাই, কিন্তু সাহস করে উঠতে পারি না। শোনাবেন কিনা এই ভেবে। যদি পড়ে শোনান তাহলে অবশ্যই পাঠাবো, এবং পড়ে শোনালে আমাকে অবশ্যই জানাবেন। তারপরে তিনি তার ফোন নাম্বার এবং তার ফেসবুক ইউজার নেম দিয়েছেন। চলে যাচ্ছি ঘটনায়। শুধুই কি স্বপ্ন? 20 জুন রাত 12টা। যথারীতি খাওয়া দাওয়া করে এসে বিছানায় গা এলিয়ে দিলাম।
সারাদিন ভীষণ ক্লান্তির মধ্যে কেটেছে। শুনেছি ক্লান্তি পেলে নাকি মানুষের প্রচণ্ড ঘুম পায়। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হলো না। নোটিফিকেশন মেসেজ চেক করে ঘুমিয়ে পড়লাম। মনে হয় রাত 1:20 বা 30 মিনিটে, ঠিক মনে নেই কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঘুম থেকে ডেকে তুলল 3টা বাচ্চা মেয়ে, বয়স 4 বা 5 বছরের আশেপাশে। ঘুম থেকে উঠে বুঝতে পারলাম না এরা কিভাবে আমার ঘরে আসলো। আমি তো দরজা বন্ধ রেখেছিলাম। ভাবলাম ক্লান্তিতে হয়তো দরজাটা বন্ধ করিনি। উঠে বসে কোনো মতে ওদের জিজ্ঞেস করলাম, কে তোমরা, কি জন্য ডেকেছ? তারা আমাকে কি বলল জানি না, তবে এইটুকু মনে আছে তারা আমাকে তাদের সাথে যাওয়ার জন্য বলেছিল। এত ছোট ছোট বাচ্চা কাউকে ডাকছে, বাধ্য করছে যেতে। উঠলাম, উঠে দেখি 3:44 বাজে। আজব, এই সময় কেউ ঘুম থেকে ওঠে নাকি? তখনও শরীরে ক্লান্তি মিশে আছে। উঠে তাদের সাথে যাব এমন সময় একটা মেয়ে বলল, ভাইয়া আপনার ব্যাগটা নিয়ে যেতে হবে। আমি অত কিছু না ভেবে ব্যাগটা ঘাড়ে নিয়ে রওনা দিলাম তাদের সাথে। গন্তব্য আমার পড়া সেই প্রাথমিক বিদ্যালয়। এই স্কুল নিয়ে অনেক স্মৃতি আছে আমার মনে। এখন অবশ্য স্কুলটা অনেক অন্যরকম হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগে। যাই হোক, আমি কিছু ভাবলাম না, কেন জানি না, হয়তো ভাবার মতো শক্তিই ছিল না। ওদের সাথে হাঁটতে হাঁটতে স্কুলের সামনে গেলাম। বলে রাখি, যখন ওই স্কুলে পড়তাম তখন স্কুলের গেট ছিল না, খোলামেলা ছিল। স্কুলে ঢুকতাম সামনে দিয়ে আর বের হতাম পেছন দিয়ে। সেই দিন কেন জানি না স্কুলের পেছন দিয়ে ঢুকলাম। ঢুকে দেখি স্কুলের মাঠে মাটি রাখা। মনে হয় স্কুলের মাঠ ভরাট করা হচ্ছে। মাটি অনেকটা পাহাড়ের শেপে রাখা। মাটির ওপরে আমার চোখ গেল, কিছু একটা ওখানে আছে। কি আছে জানি না, তবে কিছু একটা। আমি এগিয়ে গিয়ে ওই জিনিসটা ভালো করে দেখলাম। জিনিসটার বর্ণনা মনে করতে পারছি না কোনোভাবেই। অনেকটা গলিত লাভার মতো, কিন্তু গরম নয়। জিনিসটা কি বোঝার জন্য হাতে নিয়ে দাঁড়ানো মাত্রই একটা শক খেলাম, অনেকটা ইলেকট্রিক শকের মতোই। চোখের পলক ফেলতেই দেখলাম আমি আর স্কুলে নেই। কোন জায়গা সেটা বুঝতে পারছি না। চারিদিকে অন্ধকার, প্রচণ্ড অন্ধকার, আশেপাশে অনেক চিৎকার। হঠাৎ আমার হাতের জিনিসটা ভারী হতে লাগলো। কতক্ষণ ধরেছিলাম জানি না। হাত থেকে পড়ে যাওয়া মাত্রই আমি আবিষ্কার করলাম আমি স্কুলে। কিছু বোঝার ক্ষমতা আমার মধ্যে ছিল না। পেছন ফিরে তাকাতেই দেখলাম 3টা মেয়ে নেই। হয়তো আমাকে স্কুলে আসতে দেখে ওরা দৌড়ে কোথাও চলে গেছে। বাচ্চা মেয়ে বলে কথা, তবে স্কুলটার ভেতরে ঢুকে দেখি সেই পুরনো স্কুল, একদম আগের মতো। এখন আমাকে কে ডেকে পাঠিয়েছে তাকে খুঁজতে হবে। মনে হয় টিচার ডেকে পাঠিয়েছে, কিন্তু এ কি, পুরো স্কুল যেন শান্ত হয়ে আছে। ক্লাসরুমগুলোর দরজা খোলা, বেঞ্চে বই রাখা এলোমেলোভাবে, সবকিছু। কেউ নেই। অফিসের দিকে এগিয়ে যাচ্ছি আর ভাবছি কি হচ্ছে এসব, কি হচ্ছে আমার সাথে। ভেবে কোনো কিছুই কুল কিনারা পাচ্ছি না। গেলাম অফিস কক্ষের দিকে। দরজাটা খোলা। ভেতরে ঢুকে দেখি প্রধান শিক্ষক টেবিলে মাথা দিয়ে ঘুমোচ্ছেন। এরকম হওয়ার কথা না, তাই গিয়ে ডাকলাম ওনাকে। অনেক ডাকাডাকির পরেও উনি না ওঠায় আমি বুঝতে পারলাম ঘুমাচ্ছেন না, উনি অজ্ঞান হয়ে গেছেন। আমি আমার ব্যাগ থেকে পানির বোতল বের করে ওনার নাকের কাছে ধরলাম। কেন যেন পানি ওনার মাথায় দিলাম না, মুখে দিলাম না। ওনার হুঁশ ফিরতেই আমাকে দেখে অবাক হয়ে পড়ল, আমি এখানে কেন? একে তো ঘুম থেকে উঠেই ক্লান্ত শরীর নিয়ে এসেছি আমি, তার উপরে এমন অবস্থায় পড়ার কারণে কিছুটা রাগও হলাম। রাগ দমিয়ে রেখে বললাম, আপনি তো ডাকতে পাঠিয়েছেন, আর স্কুলের এই অবস্থা কেন? বাকিরা কোথায়? আর আপনি এরকম অজ্ঞান হয়ে আছেন কেন? প্রধান শিক্ষক আমাকে বললেন, স্কুলে একটা সমস্যা হয়েছে। স্কুলে কোনো একটা অন্তঃসত্ত্বা মহিলা আসার পরেই যত সমস্যার সৃষ্টি। কিন্তু স্কুলে কেউ নেই, কেন নেই উনিও জানেন না। ওনার শুধু মনে আছে মহিলাটা এসেই বলল যত তাড়াতাড়ি সম্ভব সবাই স্কুল থেকে বেরিয়ে যান, আর কেউ যেন স্কুলের আশেপাশে না আসে। এই বলে উনি 2য় তলার রুমে চলে যান। তবে আমাকে কে ডেকেছে
তা তিনি জানেন না। দ্বিতীয় তলায় একটাই রুম। ছোটবেলায় এই রুমে যেতে অনেক ভয় পেতাম, কারণ স্কুলের সামনের গাছটা, এই গাছের ওপরের রুমে আলো খুব কমই পৌঁছাতো। দিনের বেলাতেও কেমন ঘুটঘুটে অন্ধকার। প্রধান শিক্ষকের এমন কথা শুনে আমি কিছুটা অবাক হলেও বললাম, আমি তবে চলে যাই। হয়তো কেউ ডেকেছে আমাকে, কিন্তু চলে গেছে। কেন যেন উনি আমাকে কিছুই বললেন না। আমি বের হয়ে এলাম রুম থেকে। এসে মনে হলো আমি আমার ব্যাগটা ওই টেবিলের উপরে রেখে এসেছি। ভেতরে ঢুকে দেখি প্রধান শিক্ষক সেখানে নেই। অবাক হয়ে আমি আমার ব্যাগটা নিয়ে পেছন ফিরে চলে আসলাম বাইরে। কিন্তু কি একটা যেন আমাকে টানছে দ্বিতীয় তলার রুমে, যেন আমাকে দেখতেই হবে ওপরে কে আছে, আর কেই বা আমাকে ডেকে এনেছে। ভয় একটু পেলেও আমি এগিয়ে গেলাম সিঁড়ির দিকে। 1 পা 2 পা করে উঠলাম দ্বিতীয় তলায়। দরজা এখানে ছিল, চাপ দিতেই খুলে গেল। দেখলাম অপরূপ সুন্দরী এক মহিলা বসে আছেন একটি কোণায়। আমাকে দেখেই বলল, তোমার জন্যই অপেক্ষা করছি অনেকক্ষণ থেকে, আমাকে সাহায্য করো। এই বলে উঠতে চেষ্টা করলো। আমি মানা করলাম যে ওঠার দরকার নেই। আসলে এমন দৃশ্য দেখে যে কারোরই মনুষ্যত্ব জেগে উঠবে। এটা অসুস্থ মানুষ, এবং একজন এরকম অসুস্থ মানুষকে কেউ অবজ্ঞা করতে পারে না। আমি ওনাকে বললাম, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই, আপনি বসুন, আমি কোনো গাড়ি পাই কিনা দেখে নিচে। উনি আমাকে বললেন হাসপাতালে নাকি তিনি যাবেন না, আর নিচে কোনো গাড়িও নাকি আমি পাবো না। কিন্তু কেন পাবো না জিজ্ঞেস করতে তিনি বললেন, এখন এই জায়গায় শুধু তিনি আর আমিই আছি, আর কেউ নেই। অবাক হওয়ার মতো কথা হলেও ব্যাপারটা আমি লক্ষ্য করেছি, নিচে কেউ নেই। তাই আর কথা না বাড়িয়ে তাকে বললাম যে, কিভাবে আপনাকে সাহায্য করব বলুন। আমি অনেকটা ঘোরের মধ্যে আছি, চিন্তা শক্তি নেই বললেই চলে। উনি আমাকে বলতে শুরু করলেন, উনি আসলে কোনো মানুষ না, উনি একজন জিন, উনি অন্তঃসত্ত্বা, কিন্তু ওনার ডেলিভারিতে বাধা দেবে গোল। এর কারণ হচ্ছে ওনার সন্তানেরা এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মাবে, যারা চাইলেই গোলদের হত্যা করতে পারবে। এদের শক্তি গোলদের চেয়ে অনেক বেশি। এরা জন্মগ্রহণ করলে এদের কেউই মরতে পারবে না। তাই জন্মের আগেই এদের মরার পরিকল্পনা করেছে গোলের একটি দল। আমি আঁতকে উঠলাম গোলের নাম শুনে। প্রাক ইসলামিক যুগে মানুষেরা অনেক বেশি জাদুবিদ্যা ও কালো জাদুতে সম্পৃক্ত ছিল, যার কারণে শয়তান বা খারাপ জিনদের সাথে এদের যথেষ্ট পরিচিতি ছিল। ইসলামিক বিভিন্ন লোককথা সহ বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি ও ইসলামিক বই এবং অনেক ইসলামিক স্কলারদের কাছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন শ্রেণীর জিনদের অস্তিত্বের কথা শোনা যায়। আর গোল হচ্ছে জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন। এরা ভীষণ ভয়ঙ্কর ধরনের জিন। মধ্যপ্রাচ্য ও এশিয়া সহ পৃথিবীর বিভিন্ন স্থানে এদের অস্তিত্ব বিরাজমান। এদেরকে যে সকল স্থানে দেখা যায় সেই সকল স্থানে এদের অস্তিত্ব বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় কবরস্থানে। হ্যাঁ, এই কবরস্থানে বেশিরভাগ ক্ষেত্রে এদের অস্তিত্ব মেলে। আর এই স্থানটিকে আমরা অনেকেই পবিত্র বলেই জানি। আমরা মনে করি কবরস্থানে কোনো খারাপ কিছু ঘটতে পারে না। মুসলমানদের কবরস্থান অবশ্যই একটা পবিত্র স্থান, তবে সব সময়ের জন্য কি? রাতের অন্ধকারে, ভর দুপুরে, সন্ধ্যের আগে? আমি জানি না। গোলদের প্রধান ও পছন্দের খাবারের মধ্যে অন্যতম হলো মানুষের লাশ। এরা মানুষের রক্ত ও মাংস খেতে পছন্দ করে। অনেক সময় কবর থেকে তাজা লাশ উঠিয়ে খায়। লাশবাহী যানবাহনে মাঝে মাঝে এদের দেখা যায়। সুযোগ পেলেই তারা লাশ খেতে দ্বিধা করে না। একটা লাশ খাবার জন্য এরা নাকি একাধিক তাজা প্রাণকেও লাশে পরিণত করতে পারে। তবে কবরস্থান ছাড়াও এদের নিজস্ব কিছু অঞ্চল থাকে যেখানে তারা সাধারণ মানুষের আনাগোনা পছন্দ করে না। সেসব অঞ্চলে বা সেসব জায়গায় কেউ না বুঝে ঢুকে পড়লে আর রক্ষা নেই। কিন্তু এদের হাত থেকে আমি এই মহিলাকে রক্ষা করব কিভাবে? আমি জানি না। এদের সামনে আমি 1 সেকেন্ডও টিকতে পারবো না। কি আর করার, এই ভদ্র মহিলাকে তো একা রেখেও যেতে পারছি না। বলে রাখা ভালো যে এই গোল জিনেরা জাদুকর, জাদুবিদ্যায় পারদর্শী। রাতের অন্ধকারে যখন এদেরকে দেখা যায় তখন এদেরকে গোল বলা হয়, আর দিনে দেখলে এদেরকে সিলাহ বলা হয়। তো মহিলাটিকে দেখে আমার কেন যেন মায়া হলো। আমি কোনো কিছু না ভেবেই বললাম, আমার সর্বোচ্চ চেষ্টা করব ওদের আটকে রাখার। আমি আপনাকে এখানে, অর্থাৎ
রুমে কোনো সাহায্য করতে পারবো না, সম্ভব হলে কোনো মহিলা নার্সদের ডাকা দরকার। উনি আমাকে বললেন যে এইসব লাগবে না। আমি আর কিছু না বলে নিচে চলে আসলাম আর ভাবতে লাগলাম কি করব আমি। নিচে নেমে এসে দাঁড়াতেই লক্ষ্য করলাম নিচের সেই গাছের গোড়ায় একদল কালো বেড়াল কি হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর এগোলাম না, অপেক্ষায় আছি বড় কোনো বিপদের। হয়তো এটাই আমার শেষ দিন। আসলে এদেরকে মারা অনেক কঠিন কাজ, এরা অনেক শক্তিশালী। এসব ভাবতে ভাবতে আমি তাকিয়েছিলাম ওইখানে। হঠাৎ অনুভব করলাম আমার ব্যাগটা ভারী হয়ে যাচ্ছে এবং বেড়ালগুলো আমার দিকে এগিয়ে আসতে চাইছে। ব্যাগটা এত ভারী হচ্ছিল যে আর ঘাড়ে রাখা সম্ভব হচ্ছিল না। ব্যাগটাকে নামিয়ে লক্ষ্য করলাম ব্যাগের ভেতরে একটা আলো জ্বলছে। আমি ব্যাগের চেইন খুলে দেখলাম সেই স্কুলে ঢোকার সময় যে বস্তুটা, এটা সেটাই, এবং কয়েকশো গুণ যেন শক্তিশালী হয়ে উঠেছে সেটা আগের চেয়ে। আমি ভয়ে ভয়ে সেটা হাতে নিলাম। যে জিনিসটা এতক্ষণ ঘাড়েই রাখতে পারছিলাম না, কিভাবে হাতে নিলাম এখনো অজানা। বস্তুটা হাতে নেওয়ার সাথে সাথেই কেমন যেন নিজেকে ক্ষমতাধারী মনে হতে লাগলো। আমি এগিয়ে গেলাম সেই বেড়ালগুলোর দিকে। এবার প্রচণ্ডভাবে তারা ভয় পেল আমাকে, একে একে পিছিয়ে যেতে লাগলো। গাছটা প্রচণ্ড বাতাসে কেঁপে উঠল, মনে হচ্ছিল এই বুঝি ভেঙে পড়বে। আমি পিছিয়ে এলাম স্কুলের বারান্দায়। দেখতে পেলাম গাছের নিচে বেড়ালগুলো গজগজ করছে, যেন আমি মরে গেলেই ওরা আমাকে খেয়ে ফেলবে। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম জানি না। ওপরে গিয়ে দেখতে পেলাম সেই মহিলাটি নেই, সেখানে আছে 3টি মেয়ে। চেনা চেনা লাগলো সেই 3টি মেয়েকে। হ্যাঁ, এরাই তো আমাকে ডেকে নিয়ে এসেছিল বাসা থেকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড আলোর ঝলকানি এসে লাগলো চোখে। চোখ বন্ধ করে ফেললাম। চোখ খোলার সাথে সাথে আমি অবাক হয়ে দেখলাম আমি আমার বিছানাতেই। এর মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। শরীর ঘেমে পুরো ভিজে গেছে। আমার বাম হাতে ব্যথা অনুভব করলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম 3:50 বাজে। আমি কিছুটা অবাক হয়ে মনে করার চেষ্টা করলাম এতক্ষণে সব কি হলো। তাহলে আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি অন্য কিছু? এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমার মনে হয় যে এটা পুরোপুরি স্বপ্নই হবে, তবে স্বপ্নটা ভয়ঙ্কর বলেই আমি পড়লাম। এবং এই স্বপ্নটা আপনি দেখেছেন সত্যির মতো করেই, এই জন্য হয়তো এটা আপনার মনে দাগ কেটেছে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি অশরীরী, দেখতে পাবে না কবু। এত কাল ধরে শুনছ, শুনতে কি পাও না তবু? Voot.com, The Fear Returns with Russell. সালটা 1988। স্থান নোয়াখালীর এক প্রত্যন্ত গ্রাম বারুইপাড়া। চারপাশে ধান ক্ষেত, কিছু কাঁচা ঘর বাড়ি, আর বিকেলের পরেই যেন গ্রামটা নিস্তব্ধ হয়ে যেত। এই গ্রামে জন্ম নিয়েছিল আমার বড় ভাই রাব্বি। তখন রাব্বি জন্মায়নি। এই গল্পটা আমি জানি আমার মার মুখ থেকে। এক রাতে যখন বাতাসের টিনে চাল কাঁপছিল, গাছের ডাল মরমর করছে, বাইরে তীব্র ঝড়, মাঝে মাঝে শেয়াল ডেকে উঠছে তীব্র ক্ষুধায়, হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া, তখন মা আমাকে এই ভয়ঙ্কর স্মৃতির কথা বলেছিলেন। আমার ভাই রাব্বি, বয়স তখন মাত্র 3 মাস। মা এক হাতে সামলাচ্ছিলেন 3 মেয়ে, সদ্যজাত এক ছেলে, আর আমার আব্বু আর চাচা, যারা তখন মিলে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছিল। মা দিনরাত খেটে ক্লান্ত হয়ে যেতেন। এমন সময় পাশের গ্রাম থেকে এক মহিলা এসে আমার আব্বুর কাছে অনুরোধ করে তার ছেলে সালিমকে বাসায় কাজে রাখতে। সালিম বয়স আনুমানিক 16 বা 17।
রোগাবটকা ছেলেটা চোখে মুখে নিরীহ, কিন্তু চুপচাপ ধরনের। মা দয়া করে ছেলেটাকে রেখে দিলেন, তাও নিজের কষ্ট লাঘব করার জন্য। প্রথম দিকে সালিম যথেষ্ট সাহায্য করত। ভাই রাব্বিকে কোলে রাখত, বাচ্চাদের খাওয়াতো, ঘরের বাজার করত, এমনকি মা অসুস্থ হলে রান্নাও সামলাত। কিন্তু অদ্ভুত ছিল ছেলেটার খাওয়ার ধরন। যেদিন বাসায় চিনি থাকতো, সেদিন হঠাৎ দেখা যেত সব চিনি উধাও। মা ভাবতেন গরিব ছেলেটা না খেয়ে আসে, তাই হয়তো এমন করে। কিন্তু ধীরে ধীরে বিষয়টা অস্বাভাবিক হয়ে উঠতে থাকলো। একদিন বাবা বাসায় ফিরলেন একটা প্যাকেট মিষ্টি নিয়ে। ক্লান্ত মুখে তিনি ছেলে মেয়েদের জন্য এনেছিলেন এগুলো। কিন্তু সালিম সেই প্যাকেট নিয়ে বলে উঠল, এই মিষ্টি শুধু আমার, কেউ একটা নিলেও আমি কামড়ে দেব। এই বলে সে এক এক করে গোগ্রাসে সব মিষ্টি গিলে ফেলে। বাবা প্রচন্ড রাগী মানুষ ছিলেন। মুখে কিছু বলতে যাচ্ছিলেন, মা ইশারা দিয়ে থামিয়ে দেন। গরিব ছেলে হয়তো ক্ষুধার জ্বালা এমন করে। বাবা থেমে গেল। সেদিন মায়ের মনে কেমন যেন অস্বস্তি কাজ করছিল। এর কয়েকদিন পরের কথা, ঈদের কোরবানির মাংস আসলো বাসায়। মা সেই মাংসগুলো রান্নার জন্য প্রস্তুত করছিলেন। সালিম তখন বাড়ির বাইরে ছিল। সন্ধ্যার একটু পর সালিম বাসায় ফিরল, আর রান্নাঘরের পাশে দাঁড়িয়ে হা করে তাকিয়ে থাকলো মাংসের দিকে। তার চোখে যেন হঠাৎ লালচে রং, ঠোঁট কেঁপে উঠছে, আর অদ্ভুত একটা হাসি, যেটা থেকে মা কেমন জানি সিটিয়ে গেলেন। সালিম বলল, খালা, এই মাংস আমি রান্না করব, আমারই রান্না বেশি মজা হয়। মা কিছুক্ষণ চুপ থেকে সম্মতি দিলেন। কিন্তু সালিম রান্নাঘরে ঢোকার পর মায়ের মনে অদ্ভুত এক শঙ্কা ঘিরে ধরল। মা নিঃশব্দে রান্নাঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি দিলেন, আর সেদিনের সেই দৃশ্য আজও তার দুঃস্বপ্ন হয়ে আছে। সালিম মাংসের টুকরোগুলো নিয়ে এক এক করে মুখে দিতে লাগলো, কিন্তু কামড়ে নয়। সেজন্য গন্ধ শুকে চোখ বন্ধ করে চেটে পুটে খেতে লাগলো কাঁচা মাংস। মুখের কোণে রক্ত, চোখ বড় হয়ে গেছে। এমনভাবে খাচ্ছে যেন দিনের পর দিন না খেয়েছিল। এরপর সে হঠাৎ থেমে রান্নার হাঁড়ির মধ্যে মাংস রেখে কিছু আওড়াতে শুরু করলো। একটা অজানা ভাষা, যেন বহু পুরনো সময়ের কোনো উচ্চারণ। মা চুপচাপ সরে এলেন, কিছু বললেন না। পরদিন থেকে সালিমের ব্যবহার পুরো বদলে গেল। ও হঠাৎ হঠাৎ রাতে ঘুম থেকে উঠে দেয়ালে মাথা ঠুকত, অথবা হাঁটু গেড়ে বসে থাকতো ঘরের মাঝখানে। ভাই রাব্বি যতবার কান্না করত, সালিম ততবার হাসত, কিন্তু সেই হাসি ছিল খিদের, এক পশুর মতো। একদিন গভীর রাতে মা ঘুম থেকে উঠে দেখলেন সালিম ভাইয়ের পাশে বসে, হাতে একটা ধারালো ছোট ছুরি, আর ঠোঁটে সেই অদ্ভুত হাসি। মা চিৎকার করতে যাবেন, এমন সময় সালিম ধীরে ধীরে বলে, এটা আমার খালাম্মা। এই ছেলেটার ভিতর গন্ধ আছে, মাংসের গন্ধ, অনেক পুরনো, কিন্তু খুবই তাজা কচি গন্ধ। মা গলা শুকিয়ে গেলেও সাহস করে দরজার বাইরে থাকা বাবাকে ডাকলেন। বাবা দৌড়ে এসে সালিমকে সরিয়ে নিলেন। কয়েকদিনই ছেলেটাকে গ্রাম ছাড়িয়ে দিয়ে আসলেন। কিন্তু এখানে শেষ না, ভয়ানক কিছু সামনে আসছে। পার্ট 2 আসবে, যদি লিসেনাররা চান তাহলে, ইনশাআল্লাহ। আজ আবার শুনতে পাচ্ছি
Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি ঘটনাটি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর তলেই থাকেন। আমি আগেও 3টা ঘটনা পাঠিয়েছি, কোনো কারণে হয়তো সেগুলো শেয়ার করেননি। আশা করি এই ঘটনাটি সবার সাথে শেয়ার করবেন, তাহলে সত্যি ঘটনা প্রকাশ পাবে সবার মাঝে। ঘটনা শুরু করার আগেই বলে রাখছি, বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। নাম মুকসেদ হাসান, বাসা নেত্রকোনা 7 পাই, ময়মনসিংহ বিভাগ। ঘটনাটা নেত্রকোনা মোহনগঞ্জ হাওর অঞ্চলের। ঘটনাটা প্রায় 70 বছর আগের আমার নিকট একজন আত্মীয় তার কাছ থেকে শোনা। আমি তার ভাষাতে এই ঘটনাটি বলছি। আমার বয়স তখন 22 বছর। আমার বাবা খুবই অসুস্থ, ওনার ডায়রিয়া হয়েছিল। গ্রামের এক কবিরাজকে দেখিয়েছি এবং কবিরাজ বললেন যত তাড়াতাড়ি পারেন হাসপাতালে নিয়ে যান, কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ভালো ডাক্তার ছিল না, আর শহর 25 কিলোমিটার দূরে। শহরে যেতে হবে নৌকায় করে। যোগাযোগের একমাত্র উপায় ছিল নদীপথ, হাওর অঞ্চল বলে কথা। বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা 12টা বাজে। প্রথমে আঁকা বাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী এবং তার পারে শহর। শহরে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রাত 9টার দিকে আমার বাবা মারা যায়। বাবার লাশটা নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দিই। বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা ঢুকাই তখন দেখতে পাই নৌকার চলছে না, কাঁটায় আটকে গেছে। তখন ভাটা চলছে, জোয়ার আসবে রাত 12টার দিকে। তখন অনেক সময় বাকি। আকাশে তেমন জ্যোৎস্নার আলো ছিল না। চারিদিকে জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটার চলছে না। খালটার বাম পাশে একটু দূরে একটা পরিত্যক্ত শ্মশান, আর ডান পাশে গভীর জঙ্গল। জঙ্গলের পাশেই রয়েছে বিশাল এক বটগাছ, প্রায় দানবের মতো দাঁড়িয়ে। বটগাছের ডালে কিছু বাদুড় ঝুলে আছে। এতটাই নির্জন জায়গা যে কোনো শব্দ হলেই বুকের ভেতর কেমন যেন করে ওঠে। ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশেই বসে থাকি। শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি। যত রাত বাড়ছে ভয় তত তীব্র হতে থাকে। মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। হঠাৎ নৌকাটা কেমন যেন একটু তুলে উঠল। মনে হলো আমার মৃত বাবা নড়ে উঠল। বাবার ঠান্ডা শরীর থেকে হাতটাকে সরিয়ে নেই। দোয়া যতটুকু পারি সবই পড়তে চেষ্টা করি, কিন্তু ভয়ে ঠিকমতো মুখ দিয়ে দোয়া বের হচ্ছিল না। ইচ্ছা করছিল চিৎকার করি বাঁচাও বাঁচাও বলে, কিন্তু আমি জানি আমার এই চিৎকারে কেউ আসবে না, কারো কানে শব্দ পৌঁছাবে না। না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। নিজের মৃত বাবাকেও ভয় করছে। আনুমানিক রাত 10টার দিকে একটা ছায়া দেখতে পেলাম। জঙ্গলের দিক থেকে বটগাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকার কাছে আসলো এবং আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ওই দিকে যাবে? লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে, মুখটা চাদরে ঢাকা। লোকটি যেদিকে ইশারা করে দেখালো আমি আসলে ওই দিকেই যাচ্ছি। লোকটিকে বললাম, জোয়ার আসলে যাব। লোকটি নৌকায় উঠল এবং বাবার কাছে বসলো, কিন্তু বাবার সম্পর্কে সে কিচ্ছু জিজ্ঞেস করলো না। এক দৃষ্টিতে বাবার লাশটার দিকে চেয়েছিল। লোকটার মুখটা আমি তখনও ভালোভাবে দেখতে পাইনি এবং এই গহীন জঙ্গলে এত রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছে করলো না। উনি আসাতে ভয়টা কিছুটা কমে গেছে। রাত 12টার দিকে জোয়ার আসলে আমি নৌকা চালাতে শুরু করি। সে অচেনা লোকটাও নৌকায় বসে আছে, কিন্তু কোনো কথা বলছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোন দিকে যাবেন? উনি বলছেন, তুমি যাও, সময় হলে আমি নেমে যাব। এই কথা শুনে তখন আমি আর কিছু বললাম না। নৌকা চালাতে থাকলাম। নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা গন্ধ নাকে এসে লাগছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা কলা গাছ ও মরা একটা গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমনভাবে নৌকার সাথে আটকে গেছে যে আমি অনেক চেষ্টা করেও নৌকাটাকে কিছুতেই সামনে নিতে পারছি না। বাধ্য হয়ে আমি নৌকা থেকে পানিতে নেমে সেইগুলোকে নৌকার সামনে থেকে একটু দূরে সরিয়ে দিয়ে 2 মিনিট পর নৌকার কাছে আসি। তখন যা দেখলাম
বুকের ভেতর কেমন যেন করে উঠল। দেখি লোকটা বাবার কাছে বসে বাবাকে খাচ্ছে। তখনই আমি কোনো উপায় না দেখে বৈঠা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি। একবার না, একাধিকবার। লোকটা আমার দিকে যখন ঘুরে তাকায়, ঠিক গলার মাঝখানে বৈঠা দিয়ে আমি আবারও আঘাত করি। এতে লোকটা পানিতে পড়ে যায়। আমি জোরে জোরে দোয়া পড়তে থাকি এবং বৈঠা চালাতে থাকি। এভাবে কিছু দূর আসার পর আমি একটা ছায়া দেখতে পাই, যার আকার প্রায় 20 ফুট। এটা দেখার পর আমার এমন অবস্থা হচ্ছিল যে না পারছি সামনের দিকে যেতে, না পারছি পেছনে ফিরতে। তখন কোনো উপায় না পেয়ে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? কি চান আমার কাছে? তখন সেই বিশাল অবয়বটা আঙুল ইশারা করে বাবার লাশের দিকে দেখালো আর বলতে লাগলো সেই লাশটা তাকে দিয়ে দিতে, না হলে আমিও মরব। আমি তখন সরাসরি বলে উঠলাম, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ বাবার লাশ আমি কাউকে দেব না। এটা বলেই জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম আর সামনের দিকে এগোতে থাকলাম। আল্লাহর অশেষ রহমতে কিছু সময়ের জন্য অবয়বটা অদৃশ্য হয়ে গেল। আমিও তখন আল্লাহর নাম নিয়ে ডানে বামে না তাকিয়ে জোরে জোরে বৈঠা মারতে লাগলাম। এত শীতের মধ্যে আমার শরীরে ঘাম ঝরছে। আল্লাহর রহমতে আমাদের গ্রামের পাশাপাশি চলে আসছি। আর হয়তো বা 1 মিনিট সময় লাগবে বাড়িতে যেতে, কিন্তু তখনও জানা ছিল না সামনে আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। হঠাৎ করে আমি নৌকায় বাবার লাশের দিকে লক্ষ্য করে দেখি বাবার লাশটা পানির দিকে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু নৌকাতে আমি বা বাবার লাশ ছাড়া আর কেউ নেই। বুঝতে পারছি না কি হচ্ছে। এই দৃশ্য দেখে আমি পানিতে খুব জোরে জোরে বৈঠা দিয়ে আঘাত করতে থাকি এবং চিৎকার করতে থাকি। চাঁদের আলোতে লোকটার রক্তমাখা লোমশ হাতটা আমি একবারের জন্য দেখেছিলাম। আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে আমার গ্রামের কয়েকজন মানুষ ছুটে আসেন। ওনারা নদীতে মাছ ধরছিলেন। তারপর ওনাদের সবকিছু খুলে বলি। সবকিছু শুনে তারা বাবার লাশটা দেখে। তখনও বাবার বুকে ছোপ ছোপ রক্তগুলো শুকায়নি। ওনারা সবকিছু বুঝতে পারলেন। সবাই মিলে আমাকে তাদের বাড়িতে নিয়ে আসেন। পরদিন বাবার লাশ কবর দেয়া হয়। ঘটনাটা এখানে শেষ হলেই পারত, কিন্তু 10 দিন পর আমার সাথে শুরু হয় আর এক ঘটনা। সারাদিন শুধু নদীর দিকে তাকিয়ে থাকি। আমার পাশ দিয়ে কেউ গেলেও তাদের খারাপ ভাষায় গালাগালি করি। এটা দেখার পর মা চাচাদের কাছে গিয়ে সব বলেন। মায়ের কথা শুনে 2 চাচা আমার কাছে আসেন। তখন আমি বড় চাচাকে এমন জোরে আঘাত করি যে চাচা অজ্ঞান হয়ে যান। এটা দেখে মেজো চাচা চিল্লাচিল্লি করে অন্য লোকদের ডেকে নিয়ে আসেন। সেখানে থাকা সবাই মিলে রাত 10টার দিকে আমার ছোট চাচা এবং আরো 2 জন, তারা পাশের গ্রাম থেকে এসেছিল, একজন কবিরাজ নিয়ে আসেন। কবিরাজ আমাকে দেখে বলেন, আল্লাহ, এই ছেলেকে তো জিনে ভর করেছে। এই জিন আমার থেকে অনেক শক্তিশালী। এইটা বলে 2টা তাবিজ দিয়ে দেন এবং হাদিয়া হিসেবে 2000 টাকা নিয়ে যান। কবিরাজ চলে যাওয়ার 20 মিনিট পর তখন আমার হাত পা খাটের সাথে বাঁধা। কবিরাজ যখন আসছিল তখন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। আমাকে অজ্ঞান অবস্থায় দেখে কবিরাজ এই কথাগুলো বলে গিয়েছিলেন। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমার হাত পা খাটের সাথে বাঁধা, সামনে দাঁড়িয়ে আছে 2 চাচা এবং আমার মা। তখন আমি মায়ের দিকে তাকিয়ে বলে উঠলাম, কিরে, কবিরাজকে নিয়ে আসছিলি কেন? ছেলেকে বাঁচাতে? এই কথা শুনে আমার চাচারা রীতিমতো ভয় পেয়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে গেল। আমাদের 2 গ্রাম পরে একজন বড় হুজুর ছিল। 2 চাচা মিলে সেই হুজুরের শরণাপন্ন হলেন। হুজুর সব বিস্তারিত শুনলেন। হুজুর বললেন, ঠিক আছে, আপনারা যান, কাল সকালে আমি আপনাদের বাড়িতে আসব। চাচারা যখন চলে আসবেন তখন হুজুর বললেন, আপনারা 2টা সরিষার তেলের বোতল, শুকনা মরিচ আর রসুন, মোমবাতি এবং 2টা আগরবাতি সংগ্রহ করে রাখবেন। হুজুরের কথা মতো চাচারা সবকিছু সংগ্রহ করলেন, কিন্তু হুজুরের সমস্যা থাকার কারণে সকালে আসতে পারেননি। ওনার সন্ধ্যা হয়ে যায়। হুজুর এসে আমার ছোট চাচাকে বলেন ঘরের মাঝখানে একটি গোল বৃত্ত আঁকতে এবং জায়নামাজ বেছাতে। হুজুরের কথা মতো সবকিছু করা হয়। আমাকে জায়নামাজে বসানোর পর হুজুর সবাইকে বলেন একটু দূরে গিয়ে দাঁড়াতে। তারপর হুজুর বৃত্তের চারপাশে আগরবাতি জ্বালিয়ে দিলেন এবং মোমবাতি একটি ছোট ইটের মধ্যে রেখে জ্বালিয়ে দিলেন। আমি তখন জায়নামাজে বসে হুজুরকে বলছি, এগুলো কেন করছিস? তুই কি ভেবেছিস এগুলো করলেই সব ঠিক হয়ে যাবে? আমাদের বেশ কিছুক্ষণ তর্ক চলল। হুজুর কিছু
কিছু মরিচের গুঁড়া একটা বড় বাটিতে নিয়ে তার মধ্যে সরিষার তেল মিলিয়ে কিছু পরিমাণ তেল বোতলে রেখে দিলেন, আর রসুনগুলো আমার মায়ের হাতে দিয়ে বললেন এইগুলো শিলপাটা দিয়ে ছেঁচে নিয়ে আসতে। তারপর হুজুর মনে মনে দোয়া পড়লেন, বাটিতে ফু দিলেন, বাটি থেকে তেল আর রসুন আমার কপালে লাগিয়ে তারপর কপাল ধরে রেখে কিছু একটা পড়তে থাকলেন। তখন হুজুরকে আমি অনেক কিছুই বলি। হুজুর তেলে ডোবানো একটা মরিচ হাতে নিলেন এবং তিনি সেই গন্ধ আমাকে শুকতে বললেন। তখন হুজুর আমাকে বলে উঠলেন, এবার সত্যি সত্যি বল তুই কিভাবে আসলি, কেন আসলি। তখন আমি বাধ্য হয়ে, অর্থাৎ আমার ভেতরে থাকা জিন বাধ্য হয়ে সবকিছু বলে। আমি আমার ছেলের হত্যার প্রতিশোধ নিতে ধরেছি ওকে। তখন হুজুর বললেন, দেখ সেদিন কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না, এই ছেলে যদি ভুল করেও থাকে তাকে ক্ষমা করে দিতে হবে। তুই চলে যা, নাহলে তোকে আমি বন্দি করব। একটা পর্যায়ে সে চলে যেতে রাজি হয়, তবে দুটো শর্তের বিনিময়ে। তখন হুজুর বললেন, ঠিক আছে বল। তখন জিন বলেন, খালের পাশে 2টা পাঠা আর 2টা খাসি রেখে আসতে হবে। কিন্তু হুজুর বলেন এরা গরিব মানুষ, এত কিছু কোথা থেকে পাবে। অনেক চাপাচাপির পর তারপরে তারা একটা পাঠাতে রাজি হয়। পরের দিন সন্ধ্যায় আমার চাচারা গিয়ে পাঠাটা বট গাছের নিচে রেখে আসেন। এটাই ছিল ঘটনা। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি এরকম অনেক লাশ খাওয়ার ঘটনা পাই। আপনারা কি এরকম শুনেছেন কখনো? মানে আমি শুধুমাত্র ঘটনা পড়েছি, বাট সরাসরি কেউ আমাকে বলেছেন এরকম ঘটেনি। হ্যাঁ বলেছেন, স্টোরি বলতে এসে বলেছেন, বাট এরকম কোনো কিছু আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে, আমি আজিমপুর সম্পর্কে শুনেছি, আরও বিভিন্ন জায়গা সম্পর্কে শুনেছি, তবে অনেক রহস্যময় ঘটনাই তো এই পৃথিবীতে ঘটে। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যদি ঘটনা ভালো লাগে শেয়ার করুন সবার সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।